আজ 7ই আগস্ট শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। লাউড স্পিকার বিতর্কে সরব হুমায়ুন কবির। আদালতের নির্দেশ মানতে আপত্তি নেই, কিন্তু ধর্মকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। শুধুমাত্র যোগ্যরাই এই সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মসজিদ থেকে কেন খোলা হচ্ছে মাইক, প্রশ্ন তুলে অমিত শাহের দরবারে এনসিপিআই এর 3 মুসলিম সাংসদ। এছাড়া রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। আদালতের নির্দেশ মানতে আপত্তি নেই, কিন্তু ধর্মকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউড স্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এই ইস্যুতে সরব হয়ে হুমায়ুন কবির বলেন, সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। আদালতের নির্দেশ মানতে কারো আপত্তি নেই বলে তিনি জানান। তবে তার অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর উন্নয়নের বদলে লাউডস্পিকার, আজান ও পশু বলির মতো বিষয়কে বারবার রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। হুমায়ুন কবিরের বক্তব্যের পর বিরোধী শিবিরের আরো একাধিক নেতা একই সুরে সরব হন। কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, লাউডস্পিকার ব্যবহারের নিয়ম থাকলে তা সারা দেশে সমানভাবে কার্যকর করা উচিত, কোন নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নয়। সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসানও অভিযোগ করেন, বিজেপির রাজনীতি হিন্দু মুসলিম বিভাজনের ওপর নির্ভরশীল। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এই পদক্ষেপকে ভুল বলে দাবি করে অভিযোগ করেন, মুসলিমদের শান্তিপূর্ণভাবে বসবাসে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, মন্দির হোক বা মসজিদ, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উপাসনা করবেন, তবে শব্দ দূষণ করা উচিত নয়। বিহারের বিজেপির রাজ্য সভাপতি সঞ্জয় সারাওগিরের দাবি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অনুযায়ী সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদিও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মুসলিম সমাজ লাউড স্পিকার ব্যবহারের নিয়ম অনুসরণ করছে। এই বিষয়ে আপনার কি মত? আজানের শব্দে আপনারও কি অসুবিধা হয়? কমেন্ট করে জানান। শুধুমাত্র যোগ্যরাই এই সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তির টাকা এখনো পর্যন্ত অনেক উপভোক্তার অ্যাকাউন্টে না পৌঁছানোয় উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী শুধুমাত্র যোগ্যরাই এই সুবিধা পাবেন। তিনি বলেন, প্রথম পর্যায়ে 28 লক্ষ মহিলাকে টাকা দেওয়া হলেও তখন সম্পূর্ণ সার্ভে ও ভেরিফিকেশন শেষ হয়নি। বর্তমানে যাচাই প্রক্রিয়া চলছে এবং জুন মাসের জনকল্যাণ শিবিরে জমা পড়া আবেদনও খতিয়ে দেখা হচ্ছে। যোগ্য আবেদনকারীদের সকলকে টাকা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অগস্ট মাসের টাকা এখনো কেউ পাননি। 17ই আগস্ট থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হবে, তবে সকলে এখনই টাকা পাচ্ছেন না। শুভেন্দু জানিয়েছেন, 10ই জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন, যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তারাই 17ই আগস্ট টাকা পাবেন। 10 তারিখের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। শুভেন্দুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে হুমায়ুন কবির। মুর্শিদাবাদের উন্নয়নে তুললেন একাধিক দাবি। নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোরদার আলোচনা শুরু হয়েছে। হুমায়ুন জানান, তিনি অনেক আগেই মুখ্যমন্ত্রীকে মেসেজ করে সাক্ষাতের সময় চেয়েছিলেন। সন্ধ্যা 6টা নাগাদ তাদের বৈঠকে মূলত মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর বক্তব্য রাখার অধিকার যেমন রয়েছে, তেমনি নিজের দলের মানুষের কাছে বক্তৃতা করার অধিকার তারও আছে। বৈঠকে হুমায়ুন কবির দুটি গুরুত্বপূর্ণ দাবি জানান। নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর নির্মাণ এবং রেজিনগর বিধানসভার মানুষের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণ। হুমায়ুনের দাবি, মুখ্যমন্ত্রী বিষয়গুলি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং জেলার উন্নয়নের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং মুর্শিদাবাদের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। চেক বাউন্স বিতর্কে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবির। চেক বাউন্স বিতর্কে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্লাবের কার্যকারী কমিটির জরুরি বৈঠকে প্রতিশ্রুতি ভঙ্গ ও ক্লাব বিরোধী কার্যকলাপের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের আর্থিক সংকট কাটাতে হুমায়ুন কবির 20 থেকে 25 কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম দফায় তিনি 50 লক্ষ টাকা করে মোট 3টি চেক দেন। তবে সূত্রের খবর 3টি চেকই বাউন্স করে। এরপরেই তাকে ঘিরে বিতর্ক শুরু হয়। প্রায় 2 মাস আগে ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তে তাকে ক্লাবের সভাপতি করা হয়েছিল। ক্লাবের সচিব ওয়াসিম আকরামের দাবি, লিখিতভাবে আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়ার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো অর্থ ক্লাবকে দেওয়া হয়নি। সচিবের আরও দাবি, 20 থেকে 25 কোটি টাকার প্রতিশ্রুতির 1 টাকাও ক্লাব পায়নি।
1.5 কোটি টাকার 3টি চেক বাউন্স করার পর ক্লাবের আর্থিক সংকট আরও বাড়ে। এরপরই হুমায়ুন কবিরকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদ থেকে কেন খোলা হচ্ছে মাইক? প্রশ্ন তুলে অমিত শাহের দরবারে এনসিপিআই এর 3 মুসলিম সাংসদ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের আইন মেনে রাজ্যের একাধিক মসজিদ থেকে মাইক খুলে ফেলার ঘটনাকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। এই ইস্যুতে বাংলার 3 এনসিপিআই সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে বিষয়টি তুলে ধরেন। তাদের দাবি, আইন যদি প্রযোজ্য হয় তবে তা সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হতে হবে, কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে আলোচনার পর পরবর্তী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। আবু তাহের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সর্বধর্মের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হলে তাদের কোনো আপত্তি নেই, তবে শুধু মুসলিমদের টার্গেট করে মসজিদ থেকে মাইক খুলে ফেলা হলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও কষ্টদায়ক। এদিকে রাজ্যে মসজিদ থেকে মাইক অপসারণের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গা জোয়ারির অভিযোগ তুলেছে আইএসএফ ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। ফলে এই বিতর্ক এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দিল্লিতে পৌঁছেছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বিধানসভার স্থায়ী কমিটি বন্টন ঘিরে বিতর্ক, নওশাদকে চেয়ারম্যান করায় বাড়ল জল্পনা। পশ্চিমবঙ্গ বিধানসভার 41টি স্থায়ী কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণার পর নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। 31টি কমিটির চেয়ারম্যান হয়েছেন শাসক দল বিজেপির বিধায়করা, আর বাকি 10টি পদ বিরোধীদের জন্য রাখা হয়েছে। এর মধ্যে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী পেপার লেড কমিটির চেয়ারম্যান হলেও কংগ্রেস, সিপিএম, আম জনতা উন্নয়ন পার্টি এবং কালীঘাটপন্থী তৃণমূলের কোনো বিধায়ক সেই সুযোগ পাননি। এ নিয়ে বিরোধী শিবিরের একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। তবে বিধানসভার সচিবালয়ের দাবি, সংখ্যানুপাতের ভিত্তিতে এই কমিটির চেয়ারম্যান পদ বন্টন করা হয়েছে এবং কোনো রাজনৈতিক গোষ্ঠীকে আলাদা করে বিবেচনা করা হয়নি। সচিবালয় সূত্রের বক্তব্য, দ্বিতীয়বারের বিধায়ক হওয়ায় এবং কমিটির কাজের অভিজ্ঞতা থাকায় নওশাদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, বিধানসভার প্রচলিত রীতি মেনেই বিরোধীদের চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা শুরু, রং ধর্ম দেখব না বললেন শুভেন্দু। রাজ্য সরকারের আবাসন প্রকল্পের নাম পরিবর্তন করে বাংলার বাড়ি থেকে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। পাশাপাশি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজও শুরু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, প্রায় 18 লক্ষ উপভোক্তা 60,000 টাকা করে পাবেন, যাতে অসমাপ্ত বাড়ির নির্মাণ কাজ এগিয়ে নেওয়া যায়। মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী সরকারের তৈরি প্রায় 30 লক্ষ উপভোক্তার তালিকা যাচাই করে প্রায় 12 লক্ষ আবেদনকারীকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। যাচাইয়ের পর যোগ্যদেরই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যোগ্যরা সবাই সুবিধা পাবে, উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত হলেও তৃণমূল সরকারের আমলে উপভোক্তা নির্বাচন এবং অনুদান বন্টন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে রাজ্য নিজস্ব তহবিল থেকে প্রতিটি বাড়ির জন্য 1,20,000 টাকার অনুদানের ঘোষণা করে। বর্তমান বিজেপি সরকারের দাবি, জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি আবাসন প্রকল্পের অর্থ বিতরণেও গতি আনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হয়েছে। বোরখা পরা মন্তব্যের মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সাংসদ মহুয়া মৈত্র। হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিলেও তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী সংসদের অধিবেশন শেষ হলে আগামী 14 আগস্ট বিকেল 3টেই তাকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, হাজিরার সময় মহুয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আগামী 5ই অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। উল্লেখ্য, গত 1 জুলাই নদিয়ায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, ওই সময় তাকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বোরখা নিয়ে তার মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় এবং পরে নদিয়ার হোগলবেড়িয়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এনসিপিআই না কালীঘাট তৃণমূল, দেবের অবস্থান ঘিরে বাড়ছে জল্পনা। অভিনেতা সাংসদ দেব এনডিএ বৈঠকে যেমন উপস্থিত ছিলেন না, তেমনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই এর সাংসদদের বৈঠকেও ছিলেন না। ফলে তিনি এনসিপিআই না কালীঘাট তৃণমূল কোন অবস্থানে রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে। যদিও এ বিষয়ে দেব নিজে কোনো স্পষ্ট মন্তব্য করেননি।
অন্যদিকে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান এনডিএর বৈঠকে অনুপস্থিত থেকে বিজেপির সঙ্গে সরাসরি যাবার বিরোধিতা করেছেন। আবু তাহের বলেন, তারা আগেই জানিয়েছিলেন এনডিএর বৈঠকে যাবেন না এবং বিজেপির সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চান না। এদিকে বাকি 17 জন এনসিপিআই এর সাংসদ দাবি করছেন দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা এনডিএর সঙ্গেই আছে। প্লাস্টার না থাকায় কার্ডবোর্ড দিয়ে চিকিৎসা, বিহারের সরকারি হাসপাতাল ঘিরে বিতর্ক। বিহারের বেগুসরাই জেলার মঞ্চল সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবকের চিকিৎসায় প্লাস্টারের পরিবর্তে কার্ডবোর্ড ব্যবহার করার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, হাসপাতালে ভাঙা হাড়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্লাস্টার বা স্প্লিন্ট না থাকায় চিকিৎসকেরা বাধ্য হয়ে কার্ডবোর্ড কেটে পায়ের দুপাশে সাপোর্ট হিসেবে ব্যবহার করেন এবং গজ কাপড় দিয়ে বেঁধে দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই যুবককে অন্য হাসপাতালে রেফার করা হয়। ঘটনাটির একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনার পর সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই হাসপাতালে প্রায়ই ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা যায়, ফলে অনেক রোগীকেই অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো প্রতিক্রিয়া না মিললেও বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে এবং সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে। 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে পাকড়াও গ্রেপ্তার বিডিও অফিসের সরকারি আধিকারিক। দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে জাম্বনির বিডিও অফিস থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ, ঠিকাদারের কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে ধরা হয়। ছদ্মবেশে অভিযান চালিয়ে আধিকারিকরা টাকার ওপর রাসায়নিক প্রয়োগ করেন। পরে ফেনাফথালিন পরীক্ষায় তারা হাতের রাসায়নিকের প্রমাণ মিললে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোনো সরকারি অফিসে টাকা দিয়ে আর কাজ হবে না। তিনি জানান, অ্যান্টি করাপশন ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে এবং দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এদিকে দুর্নীতি দমন শাখা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে জানিয়েছে, কোনো সরকারি কর্মচারী ঘুষ চাইলে বা জোর করে টাকা আদায় করলে টোল ফ্রি হেল্পলাইন এই নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী আগেই সতর্ক করে বলেছিলেন, দুর্নীতি, তোলাবাজি বা বেআইনি অর্থ আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাসপেনশন এবং গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে। মালদায় ফের টাকার পাহাড়, বাইক থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার, মাদক সহ আটক 2। মালদার গাজলে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে সাফল্য অর্জন করেছে পুলিশ। রাঙ্গাভিটা এলাকার 12 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং এর সময় 2 বাইক আরোহীর কাছ থেকে প্রায় 40,69,700 টাকা এবং 568 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। রাস্তার ধারে টাকা গোনার মেশিন দিয়ে নগদ অর্থ গণনা করা হয়। এই ঘটনায় সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডল নামে 2 যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকা ও ব্রাউন সুগার ডালখোলা থেকে মালদহে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলি কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মালদহের মঙ্গলবাড়িতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে 2,40,97,000 টাকা, 20 গ্রাম সোনা এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। এর মধ্যেই ফের 41 লক্ষ টাকা ও ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় মালদহে মাদক কারবারের বিষয়টি আবারও সামনে এসেছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট তার বিদেশ যাত্রায় অনুমতির আবেদন খারিজ করার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে। কলকাতা হাইকোর্ট অভিষেককে প্রথমে এসএসকেএম হাসপাতালে চক্ষু বিভাগে প্রধানের কাছে যাওয়ার এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দেয়। আদালত জানায়, মেডিকেল বোর্ড 7 আগস্ট রিপোর্ট জমা দেবে। তার ভিত্তিতে এই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে অভিষেকের আইনজীবী জানান, তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে চান না এবং আগে যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই ফের চিকিৎসা করাতে চান তিনি। এরপর বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের এবং অভিষেক যদি মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতেন তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করা যেত। এরপরই আদালত তার বিদেশ যাত্রার অনুমতির আবেদন খারিজ করে দেয়। পাট শিল্পে নতুন উদ্যোগ, কৃষক শ্রমিকদের স্বার্থে কেন্দ্রের কাছে বড় দাবি জানালো রাজ্য সরকার। পাট শিল্পের পুনরুজ্জীবনে রাজ্য সরকার নতুন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত পরিকল্পনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
5ই আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিত জুট প্যাকেজিং ম্যাটেরিয়ালস আইনের অধীনে 34তম স্ট্যান্ডিং অ্যাডভাইজারি কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার পাট শিল্পের পক্ষে জোরালো সওয়াল করেছে। রাজ্য সরকারের মূল দাবি ছিল খাদ্যশস্যের প্যাকেজিংয়ে 100% পাটের বস্তা বাধ্যতামূলক ব্যবহার বজায় রাখা এবং চিনির প্যাকেজিংয়ে পাটের সংরক্ষণ 20% থেকে বাড়িয়ে 40% করা। সরকারের দাবি, এবছর বাম্পার পাট উৎপাদন হওয়ার কারণে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং পাটকলগুলিকে সচল রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। বৈঠকে পাটের পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যও তুলে ধরা হয়। রাজ্য সরকার জানায়, পশ্চিমবঙ্গের সব পাটকল বর্তমানে চালু রয়েছে এবং পাট শিল্পে লক্ষ লক্ষ কৃষক পরিবার ও 2.5 লক্ষেরও বেশি শ্রমিকের জীবিকার সঙ্গে জড়িত। শিল্প মহলের মতে পশ্চিমবঙ্গের এই অবস্থান 2026-2027 সালের পাট প্যাকেজিং সংরক্ষণ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকাল।